মোটামুটি 20-30 কিলোমিটার রেডিয়েশনের মধ্যেই আমরা ঘুরবো দিরাং থেকে। ঘুরতে ঘুরতে মনে মনে প্রে করব যেন ওয়েদারটা ক্লিয়ার হয়ে যায়, ক্লাউডগুলো সরে যায় আর চারপাশে ঝকঝকে ভিউটা আমরা দেখতে পাই। যা দেখছি খুব ব্যাড লাকি মনে হচ্ছে। এই পিছনে হচ্ছে ম্যান্ডেলা টপ, এখানে 108টা বুদ্ধর স্তূপ করা আছে। Om Mani Padme Hum होता है, लेकिन वो भी 108 है। বিশেষ করে যারা নিউলি ম্যারিড কাপল আসছো তাদের জন্য এই জায়গাটা কিন্তু রেকমেন্ডেড। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আজকে 20 মে, আমরা আছি এখন দিরাঙে। আগের ব্লগে তোমরা দেখেছিলাম আমরা এসে পৌঁছেছিলাম দিরাং আর ছিলাম হচ্ছে এই পিছনে আন্না হোমস্টেতে। তো আজকে নেক্সট দিন, নতুন একটা দিন। আজকে ওয়েদারটা একটু ভালো, সকালবেলাটা চারপাশটা দেখিয়ে দিই তোমাদেরকে। এইরকম হচ্ছে আমাদের হোমস্টের চারপাশটা। এখানে একটু সিঁড়ি দিয়ে উঠতে হয়, এখানে বাইকটা পার্ক করা, গাড়ি নিয়ে এলে এখানেই পার্ক করা। তো এই সিঁড়ি দিয়ে ওঠার ব্যাপারটা একটু মাইন্ড করে রাখবে। সকালবেলা আমরা রুমেই চা নিয়ে নিয়েছিলাম, তারপর এখন বাজে 9:16। আমরা হোমস্টেতেই ব্রেকফাস্ট করে পেলাম। ব্রেকফাস্টে ছিল পাহাড়ও বলে ম্যাগি, না শুধু ম্যাগি না, পাহাড়ও বলে ম্যাগি। ব্রেকফাস্ট করে নিয়েছি আর এত বেশি কোয়ান্টিটি দিয়েছিল ইন্দ্র তো খেতেই পারছিল না পুরোটা। আমি প্রায় 1.5 প্লেট ম্যাগি খেয়ে পেট ফুলে গেছে, পেট ভর্তি। দুপুরে মনে হচ্ছে লাঞ্চ করতে হবে না, বাট পাহাড়ের যা জল সব হজম হয়ে যাবে। তো এখন আর এখানে দাঁড়িয়ে থাকবো না, বাইকটা কোল্ড স্টার্ট দিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো হচ্ছে ম্যান্ডেলা টপের উদ্দেশ্যে। আজকে আমরা দিরাঙের আশেপাশে যতগুলো জায়গা আছে ঘোরার মতো সমস্ত জায়গা ঘুরে দেখবো এবং তোমাদের সাথে শেয়ার করব। ম্যান্ডেলা টপের হাইট কিন্তু 10,000-এরও বেশি, যেখানে দিরাঙের হাইট কিন্তু 4,910, মানে অনেকটা উপরে। ঠান্ডা লাগবে ওই জন্য দুটো করে আমরা জামা পরে নিয়েছি। এখানে গরম লাগছে, এখানে এখন ওয়েদার ওই 21 ডিগ্রির মতো, খুব সুন্দর মনোরম ওয়েদার, আরামদায়ক ওয়েদার। মনে হচ্ছে সবসময় এসিতে আছি। রাত্রেবেলা টেম্পারেচার ওই 13-14 ডিগ্রি মতো ছিল বাইরে, ঘরের মধ্যে 19 ঘুমটা কেমন হয়েছে তোমার? দুর্ধর্ষ ঘুম হয়েছে, টায়ার্ডও ছিলাম। চলো এখানে লেট করবো না, বেরোই, কারণ ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা নেই, কখন আবার খারাপ হয়ে যায়। তো ম্যান্ডেলা টপের উদ্দেশ্যে যাই আর তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করব। আমরা এই জায়গাটার নামছি, মানে এই জায়গাটা একটু উঠতে হয় মেন রোড থেকে আন্না হোমস্টের জন্য। আর আমাদের যেতে হবে আবার বমডিলার দিকে, আমরা যেদিক থেকে এসেছিলাম গতকাল। আমাদেরকে একটু ব্যাক করে যেতে হবে। হোমস্টে থেকে বেরিয়ে আমরা এখন ডান দিক নিচ্ছি, 2-3 কিলোমিটার আমাদের ব্যাকে যেতে হবে। এখান থেকে ম্যান্ডেলা টপের ডিস্টেন্স হচ্ছে 34 কিলোমিটার। গুগল দেখাচ্ছে 1 ঘন্টা সময় লাগবে, হয়তো রাস্তা ন্যারো কিংবা রাস্তা খারাপ, গিয়েই দেখতে পাবো রাস্তা কীরকম। 9:23 আমরা বেরোলাম, স্টার্ট করলাম। রাস্তা বড্ডই ন্যারো, একটা লরি গেলে সাইড দিয়ে যাওয়ার জায়গা নেই। আমরা আজকে রাইডিং গিয়ার পরে আর বেরোইনি, জাস্ট নর্মাল ক্যাজুয়াল টি শার্ট প্যান্ট এরকম পরে বেরিয়েছি। ভেতরে জাস্ট টি শার্টের তলায় একটা ডিক্যাথলনের একটা উইন্টার লাইনার পরে নিয়েছি। তো আজকে একদম ক্যাজুয়ালি ঘুরবো। আজকে রাইডিং গিয়ার না পড়ার কারণ মোটামুটি 20-30 কিলোমিটার রেডিয়েশনের মধ্যেই আমরা ঘুরবো দিরাং থেকে, খুব বেশি দূরে নয়, রাস্তাও ভালো এখানে, সেই কারণে একদম ক্যাজুয়ালি আজকে বেরোলাম। আমরা কালকে এই রাস্তা দিয়েই এসেছিলাম, এখান থেকে আমরা ওই দিক দিয়ে এসেছিলাম, এই স্ট্রেট এদিক থেকে। আর এখন আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে। এখন আমরা রাইট সাইডে চলে যাবো, এটা হচ্ছে ম্যান্ডেলা টপের রাস্তা। আমরা এলাম হচ্ছে 2.7 কিলোমিটার হোমস্টে থেকে। 2.7 কিলোমিটার আমরা এগিয়েছিলাম এই রাস্তা থেকে। দিরাং যে মেন মার্কেট সেটা আমাদের হোমস্টে থেকে আর 4 কিলোমিটার মতো। ম্যান্ডেলা টপ যাওয়ার রাস্তাটা একদমই পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, মানে ইন্টেরিয়ার পুরো রাস্তাটা। এই রাস্তাটা ধরেও কিন্তু শেরগাঁও, আমরা গত ব্লগে দেখিয়েছি শেরগাঁও দিয়ে আমরা এসেছি, সেই শেরগাঁও যাওয়া যায়। তো এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, বাট এটা হাইওয়ে না, মানে জাস্ট নর্মাল একটা পাহাড়ের মধ্যে দিয়ে যেরকম দেখছো এইরকমই রাস্তা পুরোটা। তো কেউ যদি জঙ্গলের মধ্যে রাস্তা অ্যাভেল করতে চাও তাহলে কিন্তু এই রাস্তা দিয়েও দিরাং আসতে পারো, এটাও কিন্তু একটা অপশান।
ঢুকে পড়েছি মেঘের রাজ্যে, আর চারপাশে পাহাড় কিছুই দেখা যাচ্ছে না। রাস্তা ঠিক আছে, রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু পাহাড় আর সেরকম কিছু দেখা যাচ্ছে না। 17 কিলোমিটার আমরা এলাম, আর 13 কিলোমিটার যেতে হবে ম্যান্ডেলা টপে পৌঁছানোর জন্য। ও চারপাশটা পুরোই সাদা সাদা হয়ে আছে। আমার তো খুব ডাউট লাগছে আমি ম্যান্ডেলা টপে আদৌ দেখতে পাবো নাকি। মানে কালকে বমডিলাতে, তোমরা গত ব্লগটা দেখেছো তো, বমডিলাতে যে এক্সপিরিয়েন্স হয়েছে, 30 মিটার দূরে থাকা মনেস্ট্রি দেখতে পাচ্ছি না, এরকম সিন ছিল। তো এখানেও কিন্তু ওই রকমই একটা ভাইব পাচ্ছি। একটু ভুল হয়ে গেছে, আপার বাড়িতে যেরকম লাইনার পরে এসেছি উইন্টার লাইনার, সেরকম লোয়ার পার্টের উইন্টার লাইনার পরে আসা উচিত ছিল। ওটা একটু এস্টিমেশনে ভুল হয়ে গেছে, মানে ঠান্ডা কতটা হবে সেটা বুঝতে পারিনি। এখন মানে পায়ের দিকটা ভালো ঠান্ডা লাগছে, যত উঠছি তত ঠান্ডার অ্যাসেসমেন্টে একটু ভুল করে ফেলেছি। হাতে ভালোই ঠান্ডা লাগছে। এখনও 8.5 কিলোমিটার বাকি আছে ম্যান্ডেলা টপে পৌঁছতে। ভালো রকমের ঠান্ডা লাগছে। হাত, আমি মাঝে মাঝে বাঁ হাতটাকে ইঞ্জিনের পাশে নিয়ে গিয়ে একটু সেকে নিচ্ছি। গ্লাভস না পরে আসাটা একটা ভুল। দিরাঙে যেরকম ছিল তাদের গ্লাভস লাগবে না, এরকম উইন্টার গ্লাভসের দরকার নেই, বাট ম্যান্ডেলা টপে কিন্তু উইন্টার গ্লাভস লাগছে। আজকে মে মাসের 20 তারিখে এখনও লাগছে। দুপাশে উঁচু উঁচু দেখতে পাচ্ছি ঝাউ গাছ। এগুলো তো ঝাউ গাছই হবে। নেটওয়ার্ক আছে ফোনে? এখানে ফোনে কিন্তু নেটওয়ার্ক নেই, মানে জিও তো নেটওয়ার্ক নেই, এয়ারটেল আই ডোন্ট নো। তবে এইসব জায়গায় কিন্তু বিএসএনএল খুব ভালো কাজ করে। যতজনের মুখে শুনেছি বিএসএনএল কিন্তু এখানে ভালো। তোমরা যদি একদম সবসময় কানেক্টেড থাকতে চাও তাহলে কিন্তু একটা বিএসএনএল সিম রাখা দরকার। আমরা এখন এই রাস্তায় চলে যাব, আর ফুডং বলে যে গ্রামটা সেটা এইদিকে চলে যাচ্ছে। আমরা এখন ডান দিকের রাস্তাটাই চলে যাব। ম্যান্ডেলা টপ এই জায়গাটা থেকে 1 কিলোমিটার। যা দেখছি খুব ব্যাড লাকি মনে হচ্ছে, যদি না এটা আবার চেঞ্জ হয় ওয়েদারটা। পুরো মেঘেই ঢেকে আছে ম্যান্ডেলা টপটা। এই যে এইদিকে কিছুতে এখনও দেখা যাচ্ছে না, আর 500 মিটার বাকি। ঘড়িতে বাজে 10:20। আমরা বেরিয়েছিলাম 9:20 এক্স্যাক্টলি 1 ঘন্টা লাগলো। টেম্পারেচার ভালোই কম, মানে ঠান্ডা লাগছে, 16 ডিগ্রি টেম্পারেচার। আরো বেশি ঠান্ডা লাগছে, পুরো ক্লাউডি হয়ে আছে জায়গাটা। যেখানে যেখানে মেঘ আছে সেখানে সেখানে বেশি ঠান্ডা, যেখানে একটু সূর্যের রোদ আছে সেই জায়গাগুলো ভালো লাগছে। সৈকত তো বাইক চালিয়ে সেই জায়গাগুলো মোটামুটি এগুলো পুরো ভিজে ভিজে গেছে। বৃষ্টি না, কিন্তু এই মেঘের মধ্যে যে জল থাকে সেগুলোই গায়ে লেগে গেছে। আর এই পিছনে হচ্ছে ম্যান্ডেলা টপ। এখানে 108টা বুদ্ধর স্তূপ করা আছে। এগুলো কেউ না কেউ কারোর স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছে। পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন একটু ওয়েট করছি যাতে ওয়েদারটা একটু ক্লিয়ার হয়, আর এই জায়গাটা একটা সুন্দর ড্রোন ভিউ তোমাদেরকে আমি দেখাতে পারি। ক্লিয়ার কি হবে সেটাই এখন দেখার। চারপাশটা খুব সুন্দর, একটা পাহাড়ের পুরো টপ, খুব ভালো জায়গা। बड़ा वाला जो मानी है আচ্ছা उसको ओम मानी पेन्ने हूँ बोलते हैं, लेकिन वो भी 108 है। আচ্ছা तो बीच वाला तो आप लोग जानते होंगे। हाँ, तो ये स्तूपा भी 108 है। स्तूपा भी 108 है और माने भी माने भी 108। 108। अच्छा अच्छा। स्पॉन्सर मतलब लिखा है, আচ্ছা लेकिन उसमें मतलब जिसने इतना पैसा दिया अच्छा। उसको नाम लिखा गया। আচ্ছা আচ্ছা अभी आप लोग इसमें स्टार्टिंग है नंबर 1। আচ্ছা, এখান থেকে নাম্বার 1 শুরু। लेफ्ट से এই যে স্তূপগুলো আছে এখানে 1 নম্বর শুরু। পুরো জায়গাটা ঘুরে আসলে তোমরা এখানে দেখতে পাবে 108 নম্বর। যেমন আমরা প্রেয়ার হুইল ঘোরাই লেফট মানে ক্লকওয়াইজ, তেমনই এইখানে আসলেও তোমাদেরকে কিন্তু ক্লকওয়াইজ ঘুরতে হবে। তবে কিছুদিন পরে এখানে ওই প্রেয়ার হুইলগুলো বসে যাবে বলছে। আর এইখানে এই যে মানেগুলো আছে এগুলোও 108টা আছে, যেগুলো হচ্ছে এই লম্বা লম্বা করে আছে। এগুলো স্পন্সর্ড, কেউ না কেউ এগুলো এইখানে কারোর জন্য করেছে। দেখো যারা স্পন্সর করেছে তাদের নাম এখানে এখানে লেখা লেখা আছে রয়েছে, কার জন্য, কার স্মৃতির উদ্দেশ্যে, এরকম এখানে লেখা আছে। খুব সুন্দর জায়গা, স্পিরিচুয়াল একটা ব্যাপার আছে। এখন আমরা উঠে গেছি ম্যান্ডেলা টপের টপে। একদম টপে। আরও টপে ওঠা যায়, ওই জায়গাটাতেও কিন্তু ওঠা যায়। ওদিকে সিঁড়ি আছে, দেখতে পাচ্ছি একজন দাঁড়িয়ে আছে। নিচ থেকে বেশি ভালো ভিউ পাচ্ছি। নিচ থেকে ভালো হ্যাঁ, দেখা এই যায় জায়গাটা পুরোটা। থেকে সুন্দর ছবি উঠছে। এখনও ড্রোন শট নেওয়ার চান্স পাইনি, কিন্তু
এখনো আশায় আছি যে একটু ওয়েট করে যাবো, ক্লিয়ার হবে, একটু ওয়েট করে যাই, একটু ওয়েট করে যাবো। এই জায়গাটা আমরা হাফ ঘুরেছি, পুরোটা ঘুরবো, আর ঘুরতে ঘুরতে মনে মনে প্রে করব যেন ওয়েদারটা ক্লিয়ার হয়ে যায়, ক্লাউডগুলো সরে যায় আর চারপাশে ঝকঝকে ভিউটা আমরা দেখতে পাই। ম্যান্ডেলা টপের বুদ্ধ স্ট্যাচু এখনও দেখা যাচ্ছে না, ড্রোন শট নিতে পারলাম না, ব্যাড লাক। আমরা আসার পরে যেরকম ওয়েদার ছিল সেটা ড্রোন শটের উপযোগী তো ছিল না, কিন্তু এমনি চোখে ভালো দেখা যাচ্ছিলো। আশা করেছিলাম যে পরে হয়তো ক্লিয়ার হবে, বাট 1 ঘন্টা প্রায় আমরা কাটালাম, কিন্তু 1 ঘন্টা কাটালাম, কটার সময় এসেছি? 10:30, এখন বাজে 11:27। হ্যাঁ, প্রায় 1 ঘন্টাই কাটালাম, কিন্তু ওয়েদার ডিটোরিয়েট করলো আর ভালো হলোই না। এখানে ওয়েট করছিলাম হচ্ছে ম্যান্ডেলা ক্যাফেতে, জাস্ট ওই বুদ্ধ স্ট্যাচু থেকে সামান্য 50 মিটার এগোলেই ক্যাফে আছে, ম্যান্ডেলা ক্যাফে। ওখানে কফি খেলাম, কফিটা খুব ভালো বানিয়েছিল, বেশ ভালো বসার জায়গা আছে, বুখারি আছে, ঠান্ডা লাগলে হাতটা সেকে নেওয়া যাবে, ওয়াশরুম ছিল, পরিষ্কার ওয়াশরুম, ওটাও ইউজ করা যায়। এখানে অনেকেই আসছে, প্রায় 1 ঘন্টার জার্নি দিরাং থেকে, তো সবারই একটা ওয়াশরুমের রিকোয়ারমেন্ট থাকে। তো এই ছিল আপডেট আপাতত। এবার নেক্সট আমরা যাচ্ছি এখন শাংতি ভ্যালি, যেটা আমাদের দিরাং পেরিয়েই যেতে হবে, মানে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেম রাস্তা দিয়েই নামবো। দিরাং ঢোকার পথে ম্যান্ডেলা টপ ছিল লেফট সাইডে, আমরা আবার এই রাস্তা দিয়ে ফিরে গিয়ে দিরাঙে গিয়ে আবার রাইট সাইডে যাব শাংতি ভ্যালি, 39 কিলোমিটার। চলো সেম রাস্তা দিয়ে ব্যাক করব, কিন্তু ভিজিবিলিটি খুব খারাপ, হয়তো নিচের দিকে নামবো যত তত আস্তে আস্তে বেটার হবে, বাট এখানে তো কিছুই সেরকম দেখা যাচ্ছে না। হেডলাইট জ্বেলে নিয়েছি, ধীরে ধীরে করে নামছি। আমরা দিরাঙের কাছেই চলে এসেছি, এই সামনে এই জায়গাটাই হচ্ছে মেন রোডটা, ওখানে উঠবো। তার আগে হঠাৎ ঐন্দ্রিলা দেখতে পেলে হচ্ছে, জাস্ট আমরা ক্রস করেই গেছিলাম বাইক নিয়ে, বিশাল একটা ঝর্ণা। এই ঝর্ণার কোনো নাম নেই, কিছু নেই, কোনো ট্যুরিস্ট স্পট হিসেবেও নেই, কিন্তু অনেক বড় ঝর্ণা আর খুব সুন্দর লাগছে দেখতে। দেখে একটু দাঁড়িয়ে গেলাম, পুরো নেমে চলে এসেছি ম্যান্ডেলা টপ থেকে। দিরাঙে হালকা সূর্যের আলো দেখতে পাচ্ছি, সেই জন্য ওয়েদারটাও বেশ ভালো আছে। আর এই মেন রোড থেকে জাস্ট একটু লেফটেই খুব সুন্দর ওয়াটারফলটা, এটা ঐন্দ্রিলার আবিষ্কার, ক্রেডিট গোজ টু ঐন্দ্রিলা। ওই সাডেন ওটাকে স্পট করেছে, খুব সুন্দর ছিল দেখে। এখন আমরা যাচ্ছি শাংতি ভ্যালি, 1/2 আওয়ার লাগবে, 10 কিলোমিটার্স। এখানে কিছু একটা হচ্ছে, কিছু একটা বুদ্ধিস্টদের প্রোগ্রাম হচ্ছে। আমরা এই মেন রোড ছেড়ে আমরা এবার রাইট সাইডে নিয়ে নিলাম হচ্ছে শাংতি ভ্যালির রাস্তা। এটা মানে মেন রোডটা উপরে চলে যাচ্ছে আর শাংতি ভ্যালির রাস্তাটা নিচে চলে যাচ্ছে, আর এটাই শাংতি রিভার, আমার যা মনে হচ্ছে এটাই শাংতি রিভার। বেশ বড় নদী, স্রোত আছে, তার কারণ বৃষ্টি হচ্ছে, আর বরফ তো ডেফিনেটলি ওপরের বরফগুলো এখন গলছে, আর তার সাথে বৃষ্টিও হচ্ছে, তাই সব নদীতেই ঝর্ণাতে ভালো আমরা জল দেখতে পেলাম। সরি, আমি কারেক্ট করে নিচ্ছি, এই যে নদীটা শাংতি বললাম, এটা শাংতি নদী না, এটা হচ্ছে দিরাং নদী, এটা দিরাং রিভার। হ্যাঁ, মোস্ট প্রবাবলি দুটো নদী মিশছে সামনে। দিরাং রিভার ক্রস করব, খুব সুন্দর এখানে একটা স্তূপা করা আছে, এটা ব্রিজ, এই যে ক্রস করছি আমরা দিরাং নদী। কি স্রোত, ডান দিকে শাংতি ভ্যালি, আমাকে লেফট সাইড দেখাচ্ছে, এখানে লেখা আছে রাইট সাইডে শাংতি ভ্যালি 7 কিলোমিটার, আমাকে তার মানে ভুল রাস্তা দেখাচ্ছে জিপিএসে। আমরা যেটা সাইনবোর্ড দেওয়া আছে সেটাই মানি, কারণ গুগল অনেক সময়ই ভুল রাস্তা দেখায়, তারপরে যে এখনই যাব ঠিক দেখিয়ে দেবে। ব্রিজ ক্রস করে রাইট সাইড, ডেফিনেটলি ও ঘুরে এই দিক দিয়ে দেখাচ্ছিল।
নদীর এপার থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এদিকে দিরাং সিটি শুরু হচ্ছে, সামনে ওই পাহাড়, ওদিক থেকে আমরা নেমে এলাম আর আমরা এখন এইদিকে। সাংতি ভ্যালিটা দিরাংয়ের থেকে একটু নিচুতে, তবে আমরা ডাউন হিলেই যাচ্ছি। আর সামনে দেখো পুরো কালো মেঘ। আমি তো ভাবলাম যে এদিকে ওয়েদার ভালো থাকবে যেহেতু একটু নিচুতে, ওপরে তো ম্যান্ডেলা টপের ওই জায়গাটা মেঘে ঢেকেছিল, বাট তাও তো ওখানে সাদা মেঘ ছিল। এখানে তো দেখছি কালো মেঘ। কালো মেঘ দেখলেই ভয় হয় না এখনই বৃষ্টি শুরু হয়, কারণ বৃষ্টি শুরু হওয়া মানে কিন্তু আর এখানে থামে না। একবার বৃষ্টি শুরু হলে ওটা ওই চলতেই থাকবে চলতেই থাকবে। কালকে যেমন সারা দিন বৃষ্টি পেয়েছিলাম, মানে খুব মুষলধারে বৃষ্টি না, রেনকোট না পরলেও চলে যাই, আবার ওই চলতে থাকে ডিজলিং একটা রেন। সামনে পুরো সেই রকমই কালো মেঘ। জানি না শান্তি ভ্যালিতে কীরকম ওয়েদার পাবো। রাস্তা একটু বাম্পার আছে আর একটু টুকটাক ভাঙাচোরা আছে, খুব খারাপ না, মোটামুটি টাইপের রাস্তা শান্তি ভ্যালি যাওয়ার। আমরা শান্তি ভ্যালি চলে এসেছি। আর এদিকে দেখো, এইখানে শান্তি ভ্যালিতে একটা শিপ ফার্ম আছে। এখানটা পুরো ভর্তি ভেড়ার দল। এখানে ভেড়া চাষ করা হয়, চাষ বলে, হ্যাঁ ভেড়া পালন করা হয়। শিপ ফার্মে শিপ দেখতে পেয়েছি, এটাই বড় ব্যাপার। এই গাছের পাতাগুলো কেটে কেটে দিচ্ছে। এটা কি পাতা, নিম পাতা নাকি? ওই রকমই দেখতে, নিম পাতার মতো। হ্যাঁ খাচ্ছে। এই গাছ কেটে এখান থেকে গাছের কেটে ডাল দিচ্ছে আর এখান থেকে ওটা খাচ্ছে। আর এটা নিম পাতা দিচ্ছে আর খাচ্ছে। নিমের ডাল কেটে কেটে দিচ্ছে আর ওরা নিম পাতাগুলো খাচ্ছে। ভেড়া নিম পাতা খায় আমি জানতাম না। না, নিম পাতা তেতোই হবে। চলো এবার নিচে যাই, নিচে রিভার ভিউ পয়েন্টে দেখি। এইখানে গেট করা আছে, ওয়েলকাম টু শান্তি। এখান থেকে কিন্তু স্টার্ট হলো শান্তি ভ্যালি। শিপ ফার্মটা বেশ ভালো লেগেছে দেখে। এই যে খাচ্ছিল এত ভেড়া আর ভ্যারাইটিস টাইপের। এখানে প্রচুর হোমস্টে আছে এখানে। মানে এখানে আমরা প্রথমে ভেবেছিলাম যে থাকবো, তো তারপরে দেখলাম যে না, মেন রোডের কাছাকাছি থাকি, তাহলে যে জায়গাগুলো যাওয়া সেই জায়গাগুলো যেতে সুবিধা হবে। এবার কি নিচে, ওফ দ্য বিউটিফুল শান্তি ভ্যালি, কি দারুণ। মানে এখানে কিন্তু সত্যি থেকে মজা আছে। এখানে যদি এই দুদিন কাটানো যায়, অসাধারণ জায়গা। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কোথাও যাওয়ার তাড়া নেই। এইখানে জাস্ট 2 দিন একদম পিওরলি নিজের সাথে নিজে যদি কাটানো যায়, সমস্ত মন খারাপ লাগা সব চলে যাবে। এইবার আমরা নিচে নেমে যাব। মেন রোড থেকে ভ্যালিতে যাওয়ার যে রাস্তাটা, এবার নিচে নেমে যাচ্ছে। আর এদিকে আমি দেখতে পাচ্ছি প্রচুর হোমস্টে আছে নিচে। ওপরে তো ছিলই, ডেফিনেটলি নিচে যেগুলো আছে রিভার সাইডে সেগুলো তো একটু কস্টলি হবে। কেমন লাগলো বন্ধু তোমাদের? ভীষণ একটা সুন্দর জায়গা। ভগবান যেন নেচারকে একদম তুলি দিয়ে এখানে এঁকেছে। এখানে দুরকম তোমরা হোমস্টে পাবে, একটা হচ্ছে রাস্তার ওপরে আর একটা হচ্ছে এই যে একদম পুরো রিভার সাইডের হোমস্টেগুলো একটু ল্যাভিশ টাইপের। বিশেষ করে যারা নিউলি ম্যারিড কাপল আসছো তাদের জন্য এই জায়গাটা কিন্তু রেকমেন্ডেড। এছাড়াও যদি তোমরা বন্ধু বান্ধবদেরকে নিয়ে কোনো গ্রুপে আসো তাহলে এই জায়গাটা আসলে ভীষণ ভালো লাগবে, পুরো সারা দিন হই হুল্লোড় করে কাটাতে পারবে।
এইদিকে নদীটা বয়ে যাচ্ছে, নদীতে কিন্তু ভীষণ স্রোত রয়েছে। ওদিকে একটা ব্রিজ আছে, ব্রিজটা আবার হাফ রয়েছে, মানে আমি জানি না বাকি ব্রিজটুকু কোথায়। দেখাও একটু বন্ধু, তুমি একটু জুম করে দেখাও। একটা কাঠের ব্রিজ কিন্তু সেটা হাফ। আমরা এখানে হাফ অ্যান আওয়ার মতো টাইম স্পেন্ড করলাম, ভীষণ ভালো ছবি উঠছে, মানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা এটা। আমরা এখন চলে যাবো দিরাঙে। দিরাঙে গিয়ে প্রথমে আমরা লাঞ্চ করবো, কারণ অলরেডি 1:30 বেজে গেছে। তারপরে চলে যাবো আমরা ফেমাস দিরাং মনেস্ট্রিতে। 1 hour later. আমরা শান্তি ভ্যালি থেকে 12 কিলোমিটার ট্রাভেল করে চলে এসেছি দিরাং মার্কেটে। দিরাং মার্কেটে একটা রেস্টুরেন্টও খুঁজে বের করেছে ঐন্দ্রিলা, 7-Eleven, গুগল থেকেই পেলাম। তো 7-Eleven-এর ভেতরে ঢুকে দেখলাম অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। বেশ সুন্দর রেস্টুরেন্টটা, অনেকে দুপুরে লাঞ্চও করছে। সব রকমই বেশ খাবার দাবার পাওয়া যায়, থালিও পাওয়া যায়, চাউমিন, ফ্রাইড রাইস সব কিছু পাওয়া যায়। এর দামটাও মোটামুটি ঠিকঠাক রিজনেবল। তো আমরা অর্ডার দিয়েছি 1 প্লেট চিলি চিকেন, ঐন্দ্রিলা খাচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আমি খাচ্ছি পর্ক ফ্রাইড রাইস। আসাম থেকেই দেখলাম পর্কের কিন্তু খুব প্রচলন আছে, তো যারা পছন্দ করে না আলাদা কথা, আমি আবার ভ্যারাইটিস ধরনের জিনিস ট্রাই করতে ভালোবাসি। আর যেখানে যেটা স্পেশালিটি সেখানে সেটা আরও বেশি বেশি খাই, তো সেই কারণে আমি এটাই খাচ্ছি। তো খাবারটা আসুক, অর্ডার দিয়েছি, খাবারটা এলে বলছি যে কেমন। চলে এসেছে কিন্তু আমাদের ফ্রাইড রাইস, মানে দু রকম। আমরা খাওয়া শুরু করে দিয়েছি। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের চিকেন ফ্রাইড রাইস, এগও দিয়েছে, আর এটা হচ্ছে পর্ক ফ্রাইড রাইস। এটাতে এগ দিয়েছে না, এটা egg না, এটা শুধু পর্ক। এটা হচ্ছে চিলি চিকেন, স্কিন কিন্তু। হ্যাঁ, তো যারা স্কিন খায় না তাদের হয়তো প্রবলেম বলে দিতে হবে তাহলে। হ্যাঁ, ভয়ঙ্কর খিদে পেয়েছিল, ভয়ঙ্কর খিদে পেয়েছিল, তাই স্টার্ট করে দিয়েছি খাওয়া। খাবারটা বেশ ভালো, টেস্টি, কোয়ান্টিটিও বেশ অনেকটা দিয়েছে, মানে যারা একটু কম খাবে, মানে আমাদের প্রচুর খিদে পেয়েছিল তাই রাক্ষসের মতো খাচ্ছি, নাহলে আমাদেরই দুজনের। হ্যাঁ হ্যাঁ, এক প্লেটে ফ্রাইড রাইস অন্ততপক্ষে 1 প্লেটে দুজনের হয়ে যাওয়ার মতো কোয়ান্টিটি দিয়েছে। জম্পেস খাওয়া দাওয়া হলো দিরাং মার্কেটে 7-Eleven রেস্টুরেন্টে। ঐন্দ্রিলা তো পুরো ফ্রাইড রাইসটা খেতে পারলো না, আবার প্যাকও করে নিল। এখন আমরা যাচ্ছি দিরাং মনেস্ট্রি দেখতে। দিরাং মনেস্ট্রি ওই মেন মার্কেট থেকে জাস্ট 1 কিলোমিটার, জাস্ট হাঁটা ডিস্টেন্সই বলা যায়। প্রচণ্ড আফিল। পৌঁছে গেছি আমরা দিরাং মনেস্ট্রি। ওইখানে দেখছি বাইক পার্ক করার জায়গা আছে, ওই তো ওইখানে। পার্কিং করে দিই। দিরাং মনেস্ট্রির আমরা উপরে উঠে এসেছি, এটা ফার্স্ট ফ্লোর। তারপরে পিছনে সিঁড়ি দেখতে পাচ্ছ, উঠতে হবে, কিন্তু এখানে এসে আটকে গেছি, আর যাচ্ছি না। মানে মনেস্ট্রি কি দেখবো, চারপাশের বিউটি দেখতে আমরা আটকে গেছি। দেখো একবার চারিপাশটা যেমন দেখতেও ভীষণ সুন্দর লাগবে, অসাধারণ। মানে এখানে দিরাং নদী বয়ে গেছে, এখানে একটা ভ্যালি, এই জায়গাটা দিয়ে রাস্তা চলে গেছে, আর এখানে বাচ্চারা ফুটবল খেলছে। আমরা দাঁড়িয়ে 10 মিনিট ধরে শুধু ফুটবল খেলাই দেখছি, কারণ গোলকিপার পেনাল্টি দিতে চলে গেছে। দারুণ মজা করছে এরা, কি সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো। সব থেকে মজাদার ব্যাপার কি, বল যদি ইনকেস রাস্তায় চলে যাও, এমনি গড়িয়ে নিচের দিকে চলে যাচ্ছে, গোলকিপার দৌড়ে যাচ্ছে, বল আর ধরতে পারছে না, ওই যে চলে গেছে, ওই যে। দারুণ মজা করছে ওরা, আর ওদের মজা দেখে আমরা খুব মজা পাচ্ছি। পাহাড়ি বাচ্চাগুলো এমনিতেই এত কিউট হয়। আমরা টুরিস্টরা দিরাং মনেস্ট্রি বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম অনেক বড় নাম, দাঁড়াও বলছি, থোপসিয়াং দার্গে লিং মনেস্ট্রি, বুদ্ধিস্ট মনেস্ট্রি, মানে মনেস্ট্রি এমনি বুদ্ধিস্ট হয়। তো চলো, অনেকক্ষণ ধরে এই জায়গাটা খুব এনজয় করলাম। এই দিকটা, যে দিকটাই দেখায় সেদিকটাই সুন্দর। এই দিকটা দেখো, দু সাইডে 2টো স্তূপা করা আছে, আর এই দিকটা হচ্ছে দিরাংয়ের মেন সিটিটা, এই জাস্ট নিচ দিয়ে নেমে গেছে। এই হচ্ছে মনেস্ট্রি। এবার তাহলে ভেতরে যাই।
কালারফুল, খুবই সুন্দর একটা মনেস্ট্রি। আর মনেস্ট্রির ভেতরে জেনারেলি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে দেয় না, আমরা লাদাখে সিকিমে এটাই দেখে বেশি এসেছি। রেস্ট্রিকশন দেখেছি। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু সমস্ত কিছুই অ্যালাউড। আমি একটু আস্তে কথা বলছি কারণ মনেস্ট্রির মনেস্ট্রির মধ্যে একটু ভেতর আস্তে কথা বলাই ভালো। এমন কিছু কিছু বাঙালি আছে পুরো ট্রেনের কামড়া বানিয়ে দিয়েছে, সত্যি এরকম কথা। জোরে জোরে চিৎকার করছে, মোটেও জায়গাটার মাহাত্ম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে বেশি কথা বলবো না, বাইরে যাই, দেখি যদি ড্রোন শট নেওয়া যায়। দিরাং মনেস্ট্রির ড্রোন ভিউটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কমেন্টের অপেক্ষায় থাকবো। খুব সুন্দর লাগলো ভীষণ জায়গাটা, সুন্দর। ভেতরটা তো দেখালাম, এত কালারফুল, মানে খুব কম মনেস্ট্রি দেখেছি এত কালারফুল। শিল্পা মনেস্ট্রিটাও খুব ভালো খুব ছিল, ভালো আমরা ছিল। আগের ব্লগে দেখিয়েছি, তোমরা একবার গিয়ে দেখতে এটা পারো এই অফবিট ভিডিওর পরে। মনেস্ট্রি, বেশি লোকে যায় না কিন্তু খুব সুন্দর, বাইরে এত যেমন বেশি কাজ। মানে প্রেয়ার ফ্ল্যাগ লাগানো ছিল এত সিনক্রোনাইজ হ্যাঁ। ওয়েতে, খুব সুন্দর ওটা। তবে এই মনেস্ট্রিটা খুব ভালো, একদম মিস করবে না দিরাং এলে, অবশ্যই মাস্ট ভিজিট। কারণ এই যে লনটা আছে মনেস্ট্রির সামনে, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা এতটাই সুন্দর, মানে ফটো তুলে তোমরা মেমোরি ফুল করে ফেলবে, তাও মন ভরবে না। আর আলোটা এখন বিশেষ করে হ্যাঁ। খুব সুন্দর রয়েছে। 4:30 কটা বাজে? এখন প্রায় 4:07। আলোটা একদম পুরো একদম। পারফেক্ট রয়েছে, পুরো ফটোজেনিক আলো রয়েছে একদম। প্রচুর ফটো তুলেছি। দিরাংয়ের আশেপাশে যা মোটামুটি পপুলার ট্যুরিস্ট স্পট ছিল সব আজকে সকাল থেকে ঘুরে দেখলাম, তোমাদেরকেও দেখালাম। আর এখান থেকে 2-2.5 কিলোমিটার দূরে একটা হট স্প্রিং আছে, যেটাও অনেকে যায়। দুপুরবেলা হলে হয়তো আমরাও যেতাম, কিন্তু এই বিকেল 4:10-এর সময় আর এখন ওখানে গিয়ে কোনো কাজ নেই। যারা স্নান করতে হ্যাঁ, চাইছো তো যারা হট করতে স্প্রিং এ পারো। স্নান ওখানে। করতে চাও যেতে পারো। আমাদের যে হোমস্টে ওনার আছে বললো ভালো নাকি স্নানের ব্যবস্থা আছে। এবার আমরা জানি না, নিজেরা না হ্যাঁ। গেলে আমরা আবার কাউকে সাজেস্ট করি না সচরাচর। তো চাইলে একবার হট স্প্রিংটা এক্সপিরিয়েন্স করতে পারো। আদারওয়াইজ আছে আরেকটা জিনিস এক্সপিরিয়েন্স করার মতো, সেটা হচ্ছে দিরাং মার্কেট। আমরা এখন চলে যাব দিরাং মার্কেট, জাস্ট এই মনেস্ট্রি থেকে নিচেই 1 কিলোমিটার জাস্ট নিচে। মার্কেটে যাব, মার্কেটে গিয়ে দেখবো এখানে কি কি পাওয়া যায়। একটু শপিংও করবো। না, শপিং কিছু করবো না, কেন, জাস্ট স্যাডেল দেখবো। ব্যাগ তো বাড়ানো যায় অনেকটা। না, বাড়ানো গেলেও আমি ব্যাগ বড়ও করতে চাই না। দেখেছি কোথাও গিয়ে কোথাও শপিং করতে দেয় না না, আমাকে। তুমি দেখো, আমি ব্যাগ বড়ও করতে চাই না, ব্যাগ বাড়াতেও চাই না। আমি সব জায়গায় যাই 2টো ব্যাগ নিয়ে ফিরি 3টে নিয়ে। তোমরাও তো সবাই শপিং করো বলো, আমি মোটেও 3টে ব্যাগ কোনোদিনও করিনি। সবাই সবটা দেখে, সবাই সবটা 24 জানে। দিন ধরে লাদাখ করেছি, যেটুকু লাগেজ নিয়ে গেছি সেটুকু লাগেজ নিয়ে এসেছি। এর থেকে বড় স্যাক্রিফাইস আর কি হতে পারে বলো কোনো বন্ধুরা? স্যাক্রিফাইস না, আমরা যাব, মার্কেট ঘুরবো, বন্ধুদেরকেও দেখাবো দিরাং মার্কেটটা কীরকম। দিরাং মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা যতটা আপ হিল, ডেফিনেটলি নামাটাও সেম ডাউন হিল। একবার নিচের স্লোপটা দেখো, ফার্স্ট গিয়ারে হচ্ছে না, ব্রেক মারতে হচ্ছে, ভয়ানক ডাউন হিল। আর এই চলে এলাম আমরা মার্কেটে। অনেকক্ষণ ওয়েট করেছিলাম, তার কারণ বৃষ্টি পড়ছিল। ওখানে বসে বসে আমরা সিনারি উপভোগ করছিলাম। এখানে বাইকটাকে রাখি, পার্কিং করি এখানে। এবার ঘুরে দেখে নেওয়া যাক দিরাং মার্কেট। পাহাড়ের কোলে ছোট্ট একটা মার্কেট, আর এই মার্কেটে এসে প্রথম যেটা আমার নজর কাড়লো সেটাই ছোট্ট ছোট কিউট শোপিস। দারুণ দেখতে এগুলো। আর এই ছোট ছোট কি রিং গিফটের জন্য একদম পারফেক্ট আইটেম। আর এদিকে সাজানো রয়েছে প্রচুর টিবেটিয়ান কাপ, দেখে তো মনে হচ্ছিল সব বাড়িতে নিয়ে চলে যাই। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কালারফুল সেরামিক পট, এত কালারফুল, দারুণ লাগছিল দেখতে। এত ভ্যারাইটিস জুতোর কালেকশন দিরাঙে আনএক্সপেক্টেড। এই দোকানটাতে স্পেশালি রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের সোয়েটার, কার্ডিগান, জ্যাকেট, যেগুলো কিন্তু বেশ ভালো রকম ঠান্ডায় পরার মতো, মানে একটা বললেই হয়ে যাবে। আর এদিকে রয়েছে প্রচুর কালারফুল উল, যেগুলো এখন দেখতেই পাওয়া যায় না। উলের দোকানের পাশেই রয়েছে আরেকটা দোকান, যেখানে রয়েছে আমাদের ফেভারিট আইটেম ফ্রিজ ম্যাগনেট। এদিকে রয়েছে দিরাঙের তৈরি হওয়া কিছু মিষ্টি, যা দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি।
মিষ্টি খাওয়ার পরেই ছুটে চলে গেলাম ফুচকার দোকানে। চেখে দেখতে হবে না দিরাঙের ফুচকা কেমন। ফুচকাগুলো একটু দিল্লি স্টাইলের ফুচকা, তবে আমার মনে হয়েছে এর থেকে বেশ কলকাতায় তেঁতুল জলে তৈরি ফুচকার স্বাদ অনেক বেশি ভালো। 6:10 নাগাদ আমরা আমাদের হোমস্টেতে ফিরে এসেছিলাম। তো তারপরে বেশ একটা সুন্দর সন্ধে, মানে ফাঁকা সন্ধে বলা যায়, দুজনে গল্প করতে করতে কাটালাম। তবে আমি বলবো দিরাঙের যে মার্কেট আমরা বলছি, সেই মার্কেট খুব আহামরি বড়, সে আমরা হয়তো এক্সপেক্ট করবো সেই এমজি মার্কেটের মতো একটা মার্কেট হবে, ওরকম না, একটা ছোট্ট জনপদ দিরাং, তো সেখানের লোকাল মার্কেট, একদম লোকাল মার্কেট বলতে তুমি সমস্ত এমনি দোকান পাবে, মানে সবজি পাতি, জামা কাপড়, এইরকম মানে টুরিস্ট স্পেসিফিক ব্যাপারটা অতটা পাবে না। এখন আমাদের ডিনার চলে এসছে, এখন ঘড়িতে বাজে 9:37। তো ডিনারে আজকে আমাদের আছে হচ্ছে একদম নরমাল ভাত। দেখাই এখানে না ভাতের চাল অনেক ছোট ছোট, হ্যাঁ একটু লালচে টাইপের, লালচেও হয়, দু রকমেরই দেখেছি, হ্যাঁ হোয়াইটও হয়, হোয়াইটও দেখেছি লালচেও দেখেছি। এখানে আছে হচ্ছে ডিম কারি, 3টে ডিম, মানে যেরকম প্লেট সিস্টেম হয় আর কি, ডাল, আলু আর বেগুন পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে আছে হচ্ছে স্যালাড, আর এখানে আছে হচ্ছে পাঁপড়। কিন্তু খুব ভালো খেতে, পাঁপড়গুলো খুব সুন্দর খেতে। ডিনারটা কমপ্লিট করে নিই, কালকে সকালবেলা বেরোতে হবে, প্রায় সকাল 7টার সময় বেরোবো, তাই খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। আর কালকে কিন্তু আমরা পাস করব সেই বিখ্যাত সেলা পাস। আর রাস্তায় যেতে যেতে দেখে নেবো যশবন্তগড়, জাং ওয়াটারফল, তারপরে আমরা পৌঁছাবো তাওয়াং। তো আমাদের নেক্সট দিনের জার্নিটা দেখার জন্য আমাদের সাথে জুড়ে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগ নেক্সট উইকেই আসবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কেউ অরুণাচল এলে তাদের সাথে শেয়ার করো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।